আমরা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। তবে গল্প শুরুর আগে জানিয়ে রাখি, গল্পটি কিন্তু সম্পূর্ণ কাল্পনিক এবং লেখিকার মস্তিষ্ক প্রসূত। এর সঙ্গে ইতিহাসের বা কোনো সত্য ঘটনার যদি কোনো মিল থাকে তাহলে সেটা কেবলমাত্র কাকতালীয়। আশা করি গল্প শোনার আনন্দে আমাদের গল্পটি উপভোগ করবেন। আর হ্যাঁ, এর আগেও আমরা মিশর নিয়ে দুটি গল্প চ্যানেলে আপলোড করেছি। একটি লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে আনাকসুনামুনের আংটি এবং আরেকটি লেখক অর্ণব ঘোষের কলমে নীল লোহিত। এই গল্প দুটিতে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা কৃতজ্ঞ। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, লেখিকা রীমা গোস্বামী দাসের কলমে নেফারতির নেকলেস। সাল 2025, 22শে ফেব্রুয়ারি। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাজীব খান্ডেলওয়ার তার সদ্য বিবাহিতা স্ত্রী অমিশা সাহানি লন্ডন থেকে এক বিশেষ আন্তর্জাতিক গবেষণা টিমের সাথে মিশরের গিজা অঞ্চলে এসেছে। দীর্ঘ লিভ-ইনের পর দুজন বিয়ে করে হানিমুন প্ল্যান করেছিল। এমন সময় এই প্রজেক্ট হাতে এসে যেতে হানিমুন প্লাস একটা বড় প্রজেক্ট, মানে ওই বাই ওয়ান গেট ওয়ান অফারের মতো পেয়ে ওরা সোজা মিশর আসার সিদ্ধান্ত নেয়। কাজটা বিয়ের 3 দিন পরেই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় রাজীবকে। একটি গোপন পিরামিডের সন্ধানে আছে টিম। কিংবদন্তি আছে এই পিরামিডে শুয়ে আছেন নেফারতি, যার মৃত্যুর আগে দেওয়া হয়েছিল এক অভিশাপ। মিশরীয় ভাষায় লেখা আছে পিরামিডের গায়ে একটা সতর্ক বার্তা, যে আমার ঘুম ভাঙাবে তার জীবন হবে শ্মশান। আমিশা একজন ইতিহাসের ছাত্রী। মমিদের গল্পে আগ্রহী সে নিজেও। রাজীব ওর থেকে বেশ অনেকটা বয়সে বড়। হিস্ট্রি মিউজিয়ামে আলাপ হয় দুজনের কয়েক বছর আগে। সেখান থেকেই প্রেম, লিভ ইন আর শেষে বিয়ে। বর্তমানে আমিশা রিসার্চ স্টাডি করছে, এদিকে রাজীবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছে। কিন্তু আমিশা জানতো না ওর মমি নিয়ে এই আগ্রহই একদিন ওকে মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড় করিয়ে দেবে। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়েই ওরা গবেষণা টিমের সঙ্গে সাইটে পৌঁছে যায়, পিরামিডের ভেতর। রাত 12টা নাগাদ প্রবেশ করে ওরা। দলটি যখন ভিতরে প্রবেশ করে তখনই আমিশা লক্ষ্য করে বাতাস ভারী হয়ে আসছে। রাজীব টিমের সাথে কথোপকথনে ব্যস্ত। সবার হাতে টর্চ রয়েছে, কিন্তু আচমকা টর্চের আলোগুলো কাঁপতে শুরু করল। হঠাৎ রাজীবের চোখ পড়ে এক দেয়ালে। সেখানে আঁকা রহস্যময় এক নারী মমি। আমিশা টিমের মধ্যে ধীরে ধীরে এগোচ্ছে। ওর বেশ ভয় লাগছে। মনে হচ্ছে এখানে না এলেই হয়তো ভালো হতো। কোথায় লন্ডন আর কোথায় এই জায়গাটা? মিশর শহরটা বেশ ভালো, তবে পিরামিড আর মমি শুনতে যতটা রোমাঞ্চকর, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। এদিকে অন্যদের অজান্তে রাজীব সামনে একা এগিয়ে যায়। বালির মধ্যে এতদিন লুকিয়ে থাকা পিরামিড বেশ ভালো অবস্থায় আছে। হাঁটতে হাঁটতে রাজীব হঠাৎ লক্ষ্য করল আনুবিসের একটা মূর্তির পাশে কি একটা পড়ে। ও ঝুঁকে তুলে ধুলো ঝাড়তেই দেখে একটা লকেট, সম্ভবত সোনার হতে পারে। রাজীব ওটা পকেটে রাখে, নিজে অবজার্ভ করে তারপর টিমের হাতে তুলে দেবে ও। কিন্তু ও লক্ষ্য করে না লকেটটা ছুঁতেই ওর চোখটা রক্তাভ হয়ে ওঠে। রাজীব! আমিশার ডাকে ও আবার দলের দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে আচমকা ওর শরীর কাঁপতে থাকে। খুব ক্লান্ত লাগছে ওর। তবে এসব বিশেষ পাত্তা দেয় না আমিশা। রাজীবকে বলে, কোথায় গিয়েছিলে? আমার ভয় লাগছে। এখনই ভয় পেলে হবে হানি?
এখানে যে ঘুমিয়ে আছে সে কিন্তু ফারাওর হারিয়ে যাওয়া রানী নেফারতি। শোনা যায় ওকে কবর দেওয়া হয়েছিল জীবিত অবস্থায়। আমিশা রাজীবের হাতটা চেপে ধরে এদিক ওদিক দেখতে দেখতে এগোতে থাকে। চারপাশে মশাল জ্বলছে, প্রাচীন চিত্রে পুরুষ আর নারীর প্রেম, চুম্বন আর বলিদানের চিত্র। ওরা টিমের সাথে এক রাউন্ড দেখে রাতে হোটেলে ফিরে আসে। কাল মমির বক্স খোলা হবে, লেবার লাগবে ভোর থেকে। আপাতত রাজীব রেস্ট নেওয়ার জন্য সোজা হোটেলে ফিরে আসে। রাজীব এসেই চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে। আমিশা ফোনে রিলস দেখছিল। হঠাৎ কি যেন একটা পড়ার শব্দ হলো। আমিশা বিছানা থেকে নেমে এলো। কি শব্দ? মেটালিক কিছু পড়লে যেমন শব্দ হয়। ও দেখল সাদা মার্বেলের ফ্লোরে একটা গোল্ডেন কিছু পড়ে আছে। রাজীবের জামা ঝুলছে একটা জামা রাখার হুঁক থেকে। সেখান থেকেই এটা পড়েছে বোঝা যায়। জিনিসটা কি দেখতে হাতে তুলে নিল আমিশা। ওর খেয়াল পড়ল রাজীব কিছু একটা উপহার দেওয়ার কথা বলেছিল ফ্লাইটে। লকেটটা সোনার, সাথে লাল সবুজ পাথরের কাজ। খুব সুন্দর লাগছে দেখতে। হাতে নিয়ে মুগ্ধ হয়ে সেটা দেখতে লাগলো আমিশা। তারপর ওটা নিয়ে ঘুমিয়ে পড়ল। অন্ধকারে ওরা দুজন দেখল না লকেটটা জ্বলজ্বল করছে। ওদের বিছানার কাছে একটা দীর্ঘ ছায়া। সেই ছায়ার শরীরটা মানুষের হলেও মাথাটা শেয়ালের। সে যেন ফিসফিস করে ঠান্ডা গলায় এক অচেনা মিশরীয় মন্ত্র উচ্চারণ করছে। ঘুমের মধ্যে একবার চোখ খুলে তাকালো আমিশা। ওর চোখে অদ্ভুত দাহ, ঠোঁটে একটা বিষাক্ত হাসি। আবার চোখ বন্ধ করে নেয় আমিশা। ওদিকে ভোর থেকে কাজ শুরু হয়েছে। লেবাররা কফিন যেখানে আছে সেই প্রকোষ্ঠ খোলার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ পিরামিড কেঁপে ওঠে। দেয়ালের গায়ে আগুনের মতো জ্বলে ওঠে একটা প্রাচীন চিত্র, যেখানে দেখা যায় এক রাজা ও রানীকে কবর দেওয়া হচ্ছে জীবন্ত অবস্থায়। লেবার আর টিমের সদস্যরা প্রাণ ভয়ে দৌড়তে শুরু করে সাথে সাথে, কিন্তু প্রবেশ পথ ততক্ষণে বন্ধ হয়ে গেছে। ভিতরে আটকে পড়েছে সবাই। রাজীব ঘুমিয়েছিল। প্রফেসর আলফার্ড তাকে ফোন করে ওদিকে পিরামিডের ঘটনা কি ঘটেছে সবটা জানান। রাজীব ঘুমন্ত আমিশাকে ডাকে, হানি হানি রেডি হয়ে যাও, আমাদের এখনই বেরোতে হবে। আমিশা আর রাজীব রেডি হয়ে 5 তারা হোটেল থেকে দেয়া গাড়ি করে সোজা সাইটে এসে পৌঁছয়। অনেক চেষ্টা করেছে টিম। এত মানুষ আটকে পড়েছে, এদিকে পিরামিডের দরজা বন্ধ। রাজীব বলে, দরকার হলে মেশিন এনে দরজা ভাঙা হোক, তাহলে সবাই ওখানে দম বন্ধ হয়ে মারা যাবে। আমিশার পকেটে সেই লকেট আছে। ওটা হোটেলে ফেলে আসতে চায়নি, তাই সাথে করে নিয়ে এসেছে। এতই পছন্দ হয়েছে ওর জিনিসটা। আমিশা এদিক ওদিক ঘুরছে, মাঝে মাঝে জল খাচ্ছে বোতল থেকে। খুব গরম এখানে। এমনি করতে করতেই হঠাৎ দরজার কাছে এসে দাঁড়ালো, আর দাঁড়াতেই ওর চোখ দুটো জ্বলে উঠল। বিড়বিড় করে কি দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করল। আচমকা ঘর ঘর শব্দ করে পিরামিডের একটা গোপন দরজা খুলে গেল, আর দরজা খুলতেই সবাই দৌড়ে আসে। আমিশা পজেস টাইপের হয়ে গেছে অলরেডি। সেটা রাজীব কিন্তু লক্ষ্য করেনি। সবাই ভিতরে ঢুকে আসে। আটকে থাকা লেবাররা জল দেয়। আমিশা ধীর পায়ে এগিয়ে যায় সামনে। সামনেই একটা আঁকি বুকি আঁকা দেওয়াল। ওটাতে হাত দিতে ওটাও খুলে গেল। সামনে এক বিশাল চেম্বার,
মধ্যভাগে পড়ে আছে এক বিশাল মমি, যার কপালে লেখা নেফারতি। আমিষা সেই মমির পাশেই হাঁটু মুড়ে বসে পড়ে আর ফিসফিস করে বলে, তুমি মরনি, কিন্তু আমি অমর। আর আর এবার আমি তোমাকে নিয়ে যাব চিরতরে মৃত্যুর রাজ্যে। এদিকে রাজীব আমিষাকে সামনে না পেয়ে চিৎকার করে ওঠে, আমিষা, 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 কোথায় তুমি? এদিক ওদিক খোঁজা শুরু হয়। ওরা সেই গোপন চেম্বারে ঢুকে আসে। সেখানে আমিষা অচেতন অবস্থায় পড়েছিল। অচেতন আমিষাকে কোলে তুলে নেয় রাজীব। এদিকে অচেতন আমিষা দেখছে দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে মমির সৈন্যদল। চোখ থেকে আগুন জ্বলছে। কফিন খোলা হয়নি। রাজীব বাইরের টেন্টে আমিষাকে নিয়ে যায়। ওর চেতনা ফিরে এলে ওকে ওখানেই রেস্ট করতে বলে রাজীব ভেতরে ঢুকে আসে। টিম অলরেডি জায়গাটা গুছিয়ে ফেলেছে। চারিদিকে মশাল জ্বলছে। দেয়ালের গায়ে প্রাচীন চিত্রে পুরুষ আর নারীর প্রেম, চুম্বন আর বলিদানের চিত্র। রাজীব কফিনে হাত দেবে এমন সময় প্রফেসর আলফার্ডোকে বলে, রাজীব, আজ না, আজ অনেক খাটাখাটনি গেল তো। আর তোমার ওয়াইফও তো আজ ঠিক নেই। আজ তুমি হোটেলেই ফিরে যাও, কাল সকালে এটা খোলা হবে। রাজীব কথা বাড়ায় না। আমিষার সাথে হোটেলে ফিরে আসে। ওর মাথা থেকে লকেটের কথাটা বেরিয়েই গেছে। সারাটা দিন কিচ্ছু খাওয়া হয়নি। দুপুর 3টে নাগাদ কিছু খেয়ে ল্যাপটপ নিয়ে বসল রাজীব। এদিকে আমিষা বসেছিল কেমন যেন চুপ করে। আচমকায় বিছানা থেকে নেমে ধীরে ধীরে ও রাজীবের কাছে এগিয়ে আসে। ওর চোখে ধিকি ধিকি জ্বলছে কামনার আগুন। সে এখন আর শুধু আমিষা নয়, তার ভিতরে জেগে উঠেছে রানী নেফারতি, যে 1000 বছর ধরে অপেক্ষা করছে। রাজীবকে পিছন থেকে জড়িয়ে ধরে আমিষা। নেফারতির কণ্ঠে ফিসফিস করে বলে, তুমি জানো না কত রাত আমি এভাবে তোমার শরীরের উষ্ণতা কল্পনা করে জেগে থেকেছি জুলিয়ান। আবার আমিষা? সব সময় এসব নানা চরিত্রে প্লে করে কাছে আসা। এ কি অবস্থা? নাও, আমাকে কাজ করতে দাও আর তুমি রেস্ট নাও। এই নারী শরীর আমার আত্মা বহন করেছে জুলিয়ান, আর আমার শরীর তোমার স্পর্শ চায় এখনই এখনই। আমিষা ধীরে ধীরে রাজীবের বুকের কাছে আসে, তার আঙুল বুকে বুলিয়ে দেয়। রাজীব চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শ, যা আমিষার তো না, যা একদম অপরিচিত, তবে অপরিচিত হয়েও খুব যেন আপন। মিশরের রাজপ্রাসাদের গোপন ঘর, 3200 খ্রিস্টপূর্ব। মধ্যরাত, চাঁদের আলো ছড়ানো, বাতাসে সুগন্ধি মোমবাতির ঘ্রাণ। পিছনে বাজছে নরম হৃদয় ছোঁয়া সেতারের সুর। রানী নেফারতি ধীরে ধীরে এগিয়ে আসে জুলিয়ানের দিকে। জুলিয়ান তার সৎ মায়ের পেটের আপন ভাই, আপন পিতার সন্তান। একটু আগেই এক মেষের রক্তে স্নান করে এসেছে রানী। তার শরীরে এখন তাজা গোলাপ ফুলের মতো ঘ্রাণ। তার দাসীরা একে একে বিদায় নিল। নেফারতির নির্মেদ হিলহিলে শরীরে সোনালি পোশাক, যেটা এত পাতলা যে শরীরের ভাঁজ যেন তীব্র হয়ে ফুটে উঠেছে। নেফারতি কাঁপা গলায় জুলিয়ানকে বলল, আজ রাত্রি শুধু আমাদের। রাজা জানে না
এই রাজপ্রাসাদেও আমার প্রিয় পুরুষ একটাই, আর সে যে আমার জুলিয়ান। তুমি জানো, আমি আমি শুধু তোমার তোমার ঠোঁটের প্রতিটি চুমুতে আমি আমি মরে যেতে পারি, জুলিয়ান। আমিও দিদি, আমিও। নেফারতি জুলিয়ানের কপালে ঠোঁট রাখে, তারপর গলায়, বুকের উপর ওর সোনার নখ লাগানো আঙুল জুলিয়ানের কাঁধে বুলিয়ে চলে যায় কোমর অবধি। সেতারের সুর ধীরে ধীরে থেমে যায়, কেবল শোনা যায় নিঃশ্বাসের শব্দ, আর কখনো কখনো ওদের আদরের ক্ষীণ শব্দ। তারপর রানী নেফারতি নিজের সোনালি আবরণটা খুলে ফেলে। চাঁদের আলোয় তার নগ্ন দেহ দীপ্ত হয়ে ওঠে। সে যেন কোনো রক্তমাংসের শরীর নয়, এক এক সোনালি প্রতিমা। আমার দেহ, আমার আত্মা শুধু শুধুই তোমার। আমি আমি চাই না অন্য কেউ আসুক আমার জীবনে। কথাটা বলতে বলতে নেফারতি জুলিয়ানের বুকে আলতো করে খঞ্জর ছোঁয়ায়। তাতে এক বিন্দু রক্ত পড়ে নেফারতির ঠোঁটে। ও জিভ দিয়ে সেই রক্ত দ্রুত চেটে নেয়। রাজপ্রাসাদের এক গোপন কক্ষে ছড়ানো মোমবাতির আবছা আলো। দুজনেই মত্ত একে অপরকে নিয়ে। কক্ষের দেওয়ালে ঝুলছে অশরীরী চিত্রাঙ্কন, দেবী ইজিসের স্তব, আর প্রাচীন পটে লেখা এক অজানা ভবিষ্যৎবাণী। নেফারতির চোখে একাধারে কামনা, আবেগ আর অদ্ভুত পাগলামি। সম্রাট দ্বিতীয় খামেনকে কে যেন এসে কানে কানে জানিয়ে গেল রাজকুমারী আর রাজকুমারের গোপন অভিসারের খবর। সম্রাট, মাফ করবেন, কিন্তু এই খবরটা না জানালেই নয়। কি হয়েছে? এই সময় কিসের খবর? সম্রাট, রানী নেফারতি রাজকুমার জুলিয়ানের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। মুখ সামলে কি বলছো? কার ব্যাপারে বলছো? আদৌ ধারণা আছে তোমার? আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে গিয়েই দেখে নিন না। সম্রাট রাগে উন্মত্ত হয়ে হঠাৎই এসে দাঁড়ান নেফারতির কক্ষের দরজার সামনে। তার চোখ ছলছল করছে ক্রোধে। ভিতরে ঢুকে উনি দেখলেন জুলিয়ান সেতার নিয়ে বসে আছে। বাইরে জ্বলজ্বল করছে চাঁদ। নেফারতি তার কোলে শুয়ে খিলখিল করে হাসছিল। সম্রাট রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। এক মুহূর্তে হাতে থাকা বিশাল চাকু দিয়ে আক্রমণ করলেন জুলিয়ানকে। বিশ্বাসঘাতক! নিজের রক্তের সাথে! তুমি আমার রক্তের কলঙ্ক! চাকু সোজা ঢুকে যায় জুলিয়ানের গলায়। রক্ত ছিটকে পড়ে সোনালি মেঝেতে। না, জুলিয়ান! জুলিয়ান! আকাশের চাঁদও যেন রক্তিম আভা ধারণ করেছে। নেফারতির চোখ রাগে রক্তিম হয়ে ওঠে, ঠোঁট কাঁপে। ও হঠাৎ ঝাঁপিয়ে পড়ে পিতা সম্রাট খামেনের ওপর। মেয়ের একটা ধাক্কায় সম্রাট ছিটকে পড়েন। সৈন্য ভিতরে ঢুকে আসে ওনার রক্ষার্থে। সম্রাটের কপাল ফেটে যায়। তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরদিন ভোরবেলা জ্ঞান ফিরতেই
উনি নেফারতির খোঁজ করেন। নেফারতি কোথায়? উনি এখন রাজকুমার জুলিয়ানের গলাকাটা লাশের পাশে বসে আছেন, একেবারে পাথরের মতো। নেফারতিকে জীবন্ত মমি করে ইজিসের নামে বলিদান দাও। সে প্রেম আর বিশ্বাসঘাতকতার অভিশাপের দেবী, তার কাছেই থাকবে নেফারতি। না, নেফারতি পালানোর চেষ্টা করেন। ওকে সম্রাটের লোকজন ধরে নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় সোনালি কাপড়ে মুড়ে কফিনে রাখল। ওর এখনো জ্ঞান আছে, চোখে অদ্ভুত হাসি, যেন প্রবল বিশ্বাস মনে সে আবারও জেগে উঠবে। তবে এবার সে জেগে উঠলে জুলিয়ানকে পাবে। নেফারতি ধীর কণ্ঠে অভিশাপ দিল, আমার আত্মা মরেনি, আমি ফিরে আসব, আমি ঠিক ফিরে আসব। যখন কেউ আবার আমার সমাধিতে আসবে আমার কোনো অলংকার পরিধান করে, তখনই আমি ফিরব। আমি ফিরব আর আমার জুলিয়ানকে ঠিক খুঁজে নেব। তখন আমার ভালোবাসা, আমার প্রতিশোধ আবার জেগে উঠবে, আবার জ্বলবে রক্ত চাঁদ। আমি বিশ্বাস করি যে তার ভালোবাসার জন্য ঈশ্বরকেও ত্যাগ করে, তার হৃদয়কেও আর কখনো মৃত্যু স্পর্শ করতে পারে না। পার্চমেন্ট পেপারে লেখা সেই কাগজটা দেখে একটু অবাক হলো রাজীব। আচ্ছা, আমিষার এই আজব ব্যবহারের সাথে কোনোভাবে এই লেখাটা কানেক্টেড না তো? মিশরীয় ভাষায় লেখা এই পেপার পিরামিডের কফিনের পাশে ছিল। ওদিকে আমিষাও কেমন যেন একটা ব্যবহার করছে। আমিষা বসে আছে বিছানায় চুপ করে, ওর চোখে কাজল গাঢ়, ঠোঁট সোনালি, মুখে সেই পুরনো ফেরাও রানীদের মতন হাবভাব। আচ্ছা, ও কি এমন করছে মেন্টাল সিকনেস থেকে, নাকি এটা সত্যি কোনো অতি প্রাকৃতিক ঘটনা? কি এটা? রাজীব হঠাৎ খেয়াল করে আমিষার বুকে ঝুলছে সেই লকেট, যেটাও পেয়েছিল প্রথম দিন। আচ্ছা, এটা ওই নেফারতির গয়না না তো? এটা কি করে পেল আমিষা? আমিষাকে হোটেলে রেখে আসা সেফ না, আবার পিরামিডের ভেতরে এনে ওর হ্যালুসিনেশন উস্কে দেওয়ারও কোনো মানে নেই। তাই ৪৫ বছরের রাজীব এখন নিজেই ভাবছে কি দরকার ছিল বাচ্চা মেয়েটাকে বিয়ে করার। এই ২৪-২৫ বছরের মেয়েদের কল্পনা এমনিতেই বেশি। যাই হোক, বাইরের তাঁবুতে আমিষাকে রেখে পিরামিডের ভেতর ঢুকে আসে রাজীব। ও মশাল হাতে ধীরে ধীরে নেমে যাচ্ছে সরু পাথরের সিঁড়ি বেয়ে। নিচে নামার সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠছে, যেন সেই জায়গা ১০০০ বছর ধরে নিঃশ্বাস ধরে রেখেছে। শেষে এসে পৌঁছয় একটা প্রকাণ্ড গম্বুজাকৃতি ঘরে। ঘরের চারিদিকে পাথরের খাঁজে খোদাই করা রয়েছে হাইরোগ্লিফিক লিপি। সেখানে নেফারতির জীবনের কাহিনী, তার প্রেম, তার অভিশাপ আর তার বন্দিত্বের কথাই বলা। আগের দিনের কফিন ছিল জুলিয়ানের, যেটা একদমই আশাতীত ছিল না। ওরা ওটাই রানীর কফিন ভেবেছিল, কিন্তু তারপর ওটা খুলে বোঝা যায় যে চোখের ধোঁকা তৈরি করতে এই কাজটা করা হয়েছিল। নেফারতিকে অভিশপ্ত মনে করা হতো, তাই তাকে একটু বিশেষ সতর্কতার সাথেই দাফন করা হয়েছিল, তাও জীবিত। রাজীব কফিনের সামনে এসে দাঁড়ালো। ঘরের মাঝখানে একটি স্তম্ভ, তার উপর শোয়ানো একটা স্বর্ণমণ্ডিত কফিন, যার ভেতরেই বন্দি নেফারতির মমি। কফিনের চারদিকে ৪টে বিশাল পারদের পাত্র রাখা, যেন তরল রূপলি আয়না, সবসময় হালকা কাঁপছে। পাত্রগুলোর গায়ে লেখা, এ পারদ অন্ধকারকে আটকে রাখে,
যে পারদ গলে যাবে সে আবার মুক্ত হবে। কফিন ঘিরে থাকা মেঝে জুড়ে এক জ্যামিতিক আঁকাবাঁকা মণ্ডল, যেন কোনো তান্ত্রিক চক্রের মতো, প্রাচীন কালি দিয়ে আঁকা, যা এখনো শুকায়নি, যেন এতটাই চকচকে পারদের দোয়াতগুলোতেও টর্চের আলো পড়তেই দেখা যায় যার ভেতরে কিছু মানুষের অদ্ভুত ছায়া, যেন তারা মমির সঙ্গে চির ঘুমে শুয়ে আছে। আর এক কোণে রাখা আছে তামার তৈরি পুরনো যন্ত্রপাতি। রাজীব দীর্ঘ রিসার্চে এগুলো চেনে। প্রাচীন মিশরীয় সভ্যতায় রক্ত মাপার এক অলৌকিক যন্ত্র এটি। আর আছে কাঠের বাক্সে রাখা নেফারতির শিলমোহর, আর একটা বাটি যার মধ্যে রয়েছে শুকনো গোলাপ ফুল আর মানুষের হাড়। আরও এক কোণে রয়েছে একটি বিশাল আয়না, কিন্তু আয়নার কাঁচ রক্ত রঙে দাগা, এবং পাশে একটা বাক্য খোদাই করা, যে এখানে নিজেকে দেখে তার অতীত জেগে ওঠে। পুরো চেম্বার জুড়ে ছড়িয়ে আছে এক ধরনের ধূপের গন্ধ। আজও সেটি এত তীব্র যে কিছুক্ষণ নাকে গেলে মাথা ঘুরিয়ে দেবে। আর ঘরের একেবারে প্রান্তে রয়েছে নেফারতির সিংহাসন, যা কালো পাথরের তৈরি, যার দুই পাশে দাঁড়িয়ে আছে দুইটি সোনালী আনুবিস। কিন্তু আনুবিস তো মৃত্যুর দেবতা, সিংহাসনে তাকে কেন রেখেছিল? রাজীব স্পষ্ট অনুভব করে ঘরের নিঃশব্দতা মাঝে মাঝে ভেঙে দেয় এক ধরনের ধুকপুক শব্দ। মনে হয় কেউ যেন ঘুমিয়ে আছে, আর ধীরে ধীরে তার হৃদস্পন্দন ফিরছে। কক্ষ জুড়ে এক ভয়াল নিস্তব্ধতা। রাজীব আলো ফেলে দেখতে পেল বিশাল এক শবাধার, যেখানে একটি কাপড়ে আচ্ছাদিত দেহকে রাখা হয়েছে। চৌকো এক পাথরের প্রাচীরে খোদাই করা এক শিলালিপি। ইনি নেফারতি, প্রেমে অভিশপ্ত, অধিকারী ও সর্বনাশা। পারদের স্পর্শে তাকে শাসন করা হয় যাতে তিনি আর ফিরে না আসেন। রাজীব টিমকে ডাকল। দুজনে মিলে কফিন থেকে মমি তুলল। সেখানে আরও কিছু মিশরীয় জিনিস, স্বর্ণমুকুট, হাইরোগ্লিফিক গ্রন্থ আর এক কালো পাথরের খণ্ড, যার গায়ে নেফারতির চোখ আঁকা, একজোড়া হিংস্র চোখ। আরও এক ধাক্কা, মমির গলার হারটা। রাজীব দেখেছে ঠিক এই রকম একটা হার আমিষার গলায়। হ্যাঁ, সেই পাথরের লকেট যা রাজীব প্রথম দিন নিয়ে গিয়েছিল। তেমনি অনেক লকেট দিয়ে তৈরি একটা হার মমির উপর দেওয়া। 9টা আছে, গুনে দেখে রাজীব, অর্থাৎ 10টা ছিল। একটা কোনোভাবে খসে গেছে আর পিরামিডের ওই কোণে গিয়ে পৌঁছয়। রাজীব একটু চমকে ওঠে। এদিকে আমিষার শরীর অসহনীয় গরম হয়ে উঠেছে। ও আয়নার ব্যাগ থেকে বার করে আনে একটা আয়না, যেটা ওর মেকআপ সেট করতে ব্যবহার করত সাধারণত। আয়নায় আমিষা দেখল ওর চোখে লাল আভা, চুলের রং কালো থেকে গাঢ় নীলচে হয়ে যাচ্ছে। আমিষার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে, কপালে ফুটে উঠছে প্রাচীন রাজ চিহ্ন। ঠোঁট গাঢ় রঙের, চোখ রক্তবর্ণ। ও নিজেই শুনতে পায় দুটি গলা, একটা ওর নিজের, আর একটা এক রাজরানীর মতো গম্ভীর। তুমি আমার কক্ষে পা রেখেছ রাজীব।
নেফারতির আত্মা ফিসফিস করে বলে ওঠে আমিষার শরীরে, এবার সময় হয়েছে ফিরবার। আমি তো কখনো মরিনি, শুধু ঘুমিয়েছিলাম। আর সেই ঘুম ভাঙিয়েছে তোমার ভালোবাসা। আমিষার শরীর ঘামে ভেজা, তার শ্বাস ভারী। আয়নার সামনে দাঁড়িয়ে ও ফিসফিস করে নিজের সাথেই বলছে, আমি কে? আমিষা না নেফারতি? অবশ্যই আমি নেফারতি। রাজীব তখনও জানে না তার প্রিয় মানুষটি আর সম্পূর্ণ মানুষ নেই। আমিষা কথাটা বলে অচেতন হয়ে পড়ে। এদিকে সন্ধ্যা হবে হবে। ক্লান্ত রাজীব টেন্টে ফিরে দেখে আমিষা ঘুমিয়ে। ও আমিষাকে ডাকে। আমিষা চোখ খুলে তাকায়, একদম স্বাভাবিক সবকিছু, যেন কিছুই হয়নি। আমিষা বলে, তুমি চলে এসেছ? খুব টায়ার্ড লাগছে হানি, চলো হোটেলে যাই। আজ এখানকার কোনো ডিশ ট্রাই করব, চলো। বেশ তো, চলো ট্রাই করি। এদিকে আমিষা যে পুরোপুরি নেফারতিতে রূপান্তরিত হয়ে গেছে সেটা আপাতত রাজীব কিন্তু বুঝছে না। সকাল গড়িয়ে দুপুর হলো। আজ অফ নিয়েছে রাজীব। আমিষার রেস্ট প্রয়োজন। বেচারি বাচ্চা মেয়ে এসেছে হানিমুনে, আর রাজীব কাজ করে করে মাথা খারাপ করে দিচ্ছে। ওরা আজ মিশরীয় খাবার খাবে। আগের রাতে খেতেই পারেনি ওরা, এত ক্লান্ত ছিল। এই গিজা শহর যেন স্বপ্নের মতো ছড়িয়ে আছে মরুভূমির বুক জুড়ে। চকচকে সূর্যের আলোয় সাদা পাথরের বাড়িগুলো ঝলমল করছে। চারিদিকে ছোট ছোট বাজার, সুগন্ধি মশলা, টাটকা খেজুর, রঙিন মিশরীয় কাপড় আর উটের ঘণ্টার ছমছম শব্দে গমগম করছে রাস্তা। হালকা গরম বাতাস বয়ে যাচ্ছে, আর মিশরের সেই প্রাচীন গন্ধ বালির, সূর্যের আর রহস্যের বাতাসে মিশে আছে। রাজীব আর আমিষা একসাথে হাঁটছে। আজ আমিষা পরেছে হালকা নীল রঙের একটা ফ্লোই গাউন, চুল খোলা, চোখে সানগ্লাস। তার মুখের হাসি যেন আজ মরুর রোদের চেয়েও উজ্জ্বল। আজকে তোমাকে যেন একেবারে কুইন লাগছে। আর তুমি তো আমার রাজা। ওই দেখো, একটা ভালো রেস্টুরেন্ট। দুজনেই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ল। পুরনো ঘরানা মিশরীয় খাবারের জন্য বিখ্যাত এই জায়গা। আধা খোলা ছাদ, চারিদিকে মিশরীয় টাইলসের কারুকার্য আর মৃদু ঔদ সঙ্গীত। ওরা অর্ডার করল কোশরি, যা বানানো হয় ভাত, লেন্টিল দিয়ে। আসলে ওটা পাস্তা মিশ্রিত মিশরীয় ডিশ, সাথে মালৌখিয়া স্যুপ, তাহিনা ডিপের সাথে পিতা ব্রেড, আর শেষ পাতে বাসবুসা, যেটা আসলে সুজির তৈরি মিষ্টি। রাজীব কোশরি মুখে তুলে চোখ বন্ধ করেই বলল, দারুণ, হেভি টেস্ট। দেখছো, মিশর শুধু রহস্যের নয়, স্বাদেরও দেশ। রাজীব তাকালো তার সুন্দরী স্ত্রীর দিকে। এক মুহূর্তে ওর মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে। কোনো ভয় নেই, কোনো অন্ধকার নেই, শুধু দুজন মানুষ আর এক নতুন দেশ, নতুন স্মৃতি। কিন্তু হঠাৎ রাজীবের ফোনটা বেজে উঠল। একবার আমিষার দিকে তাকিয়ে তারপর ফোনটা কানে তুলল রাজীব। ওপাশ থেকে এলো কাঁপা গলা। গবেষক দলের মধ্যে একজন স্টাফ হোসনি, গিজার জাদুঘরের ইনচার্জ। সে বলল, স্যার স্যার ভয়ঙ্কর কিছু হয়েছে, প্লিজ প্লিজ আসুন স্যার। নেফারতি মমি নিখোঁজ হয়ে গেছে স্যার। কি কি বলছো? কিভাবে? আসুন স্যার, আসুন প্লিজ, আপনি আসুন স্যার। এখানে সব গার্ড মৃত,
শরীর শুকিয়ে গেছে, যেন যেন কেউ তাদের তাদের হাত পা সহ শরীর থেকে রক্ত মাংস সব ছিঁড়ে নিয়েছে স্যার। আমিষা এক চোখ বিস্ময়ে তাকিয়েছিল রাজীবের দিকে। রাজীব দ্রুত ওর দিকে তাকিয়ে বলল, আমাদের এখনই যেতে হবে, কিছু ভয়ঙ্কর হয়েছে। দুজনে তড়িঘড়ি করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ল। চারপাশের রঙিন শহরটা হঠাৎ যেন ফিকে হয়ে এলো। শহরটা এখনো জানে না ভয়ঙ্কর নেফারুতি জেগে উঠেছে এবং সে এখন খুঁজছে তার হারানো রাজত্ব, তার প্রেমিক আর তার প্রতিশোধ। ট্যাক্সির গতির ঊর্ধ্বশ্বাস, গিজার বালুকা বেলা পেরিয়ে আধা আধা বালু উঠতে থাকা রাস্তায় রাজীব আর আমিষা পৌঁছে গেল কায়রো মিউজিয়াম। সামনের গেটেই বিশৃঙ্খলা, পুলিশের গাড়ি, মেডিকেল টিমের ভ্যান আর কাঁপা কাঁপা মুখের কিছু দর্শক। আকাশটা অদ্ভুতভাবে ঘোলাটে হয়ে এসেছে, যেন ধুলো আর অদৃশ্য অশুভ কিছুর ছায়া মিশে আছে বাতাসে। রাজীব ব্যাজ দেখিয়ে ভেতরে ঢুকে পড়ল, পেছনে আমিষা। ভেতরে যা দেখল তাতে ওর পা এক মুহূর্তের জন্য আটকে গেল। মরুভূমির ধূলি ধূসর শহরের বুকে এক টুকরো নরক নেমে এসেছে যেন। সব গার্ড মাটিতে পড়ে আছে, তাদের দেহ গুটি গুটি পাকিয়ে গেছে, চামড়া হাড়ের সাথে লেগে আছে, চোখের কোটর গুলিয়ে গিয়েছে, মুখে ভয়াবহ আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর মুহূর্তে তারা কিছু দেখেছিল, এমন কিছু যা কোনো ভাষায় কখনোই বোঝানো সম্ভব নয়। হোসনি এগিয়ে এলো, কাঁপতে কাঁপতে রাজীবের দিকে তাকালো, তার চোখে ভয়। স্যার, স্যার কফিন ফাঁকা, নেফারুতির মমি আর নেই। রাজীব কিছু বলল না। ও এগিয়ে গেল ভেতরের গ্যালারিতে, সেখানে যেখানে সোনার কফিন রাখা ছিল এখন শুধুই ধ্বংসাবশেষ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পারদের পাত্রের ভাঙা ভাঙা টুকরো আর রক্তের দাগ, পাথরে আঁকা তাজা আঁচড়ের দাগ, যেন কোনো কিছু নিজেকে মুক্ত করার জন্য ছটফট করছিল। চারিদিকে ছড়িয়ে আছে এক অদ্ভুত গন্ধ, যেটা রাজীব খুব ভালো করেই চেনে। পিরামিডের ভেতরের সেই চেম্বারের গন্ধটা। এদিকে আমিষা এসে দাঁড়িয়েছিল দূরে, ওর শরীর কাঁপছিল। হঠাৎ রাজীব লক্ষ্য করল আমিষার চোখে এক মুহূর্তের জন্য এক অচেনা চাহনি। রাজীব ওর দিকে এগিয়ে গেল, হাত ধরতে গেলে আমিষা হঠাৎ একটু পিছিয়ে গেল। আমিষা, আমি ঠিক আছি। আমিষা হাসার চেষ্টা করল, কিন্তু তার গলায় যেন দুটি আওয়াজ মিশেছিল, এক নারী সুলভ কোমলতা আর একটি রাজরানীর গম্ভীর আধিপত্য। পুলিশ তদন্ত শুরু করল, কিন্তু ওরা জানতো না তারা যাকে খুঁজছে সে কোনো সাধারণ চুরি নয়, এ এক প্রাচীন অভিশাপ। আজ যেন একটু দ্রুতই সন্ধ্যা নেমে এলো গিজার আকাশে। রাজীব আর আমিষা হোটেলে ফিরছিল চুপচাপ। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আমিষা ধীরে ধীরে চুল খুলে দিল। তার মুখে সেই রাজকীয় আভা, ঠোঁটে সেই রহস্যময় হাসি। মনে হচ্ছে নেফারুতি সম্পূর্ণভাবে ওর মধ্যে জায়গা করে নিচ্ছে। হোটেলের রুমে নরম আলো, বারান্দা দিয়ে ঢুকছে নীলচে চাঁদের আলো। গিজার রাত যেন নিঃশ্বাস ফেলে চলেছে, নিস্তব্ধ, গভীর আর কিছু অজানা প্রতীক্ষায় ডুবে থাকা। রাজীব ক্লান্ত শরীর নিয়ে বেডে এলিয়ে পড়েছিল। শুধু একটা চিন্তা মাথায় ঘুরছিল, আজকে সেই জাদুঘরের ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু তার চেয়েও অদ্ভুত লাগছিল আমিষাকে। ওর দৃষ্টিতে একটা কিছু ছিল যেটা রাজীব ব্যাখ্যা করতে পারছিল না কিছুতেই। স্নান সেরে আমিষা এক ঢিলে ঢালা সাদা সিল্কের গাউন পরে এলো। চুল ভিজে, গাল দিয়ে জলধারার মতো একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ছে।
কিন্তু সেই ঘ্রাণে মিশে আছে অদ্ভুত কিছু, একরকম ধূপের গন্ধ, পুরনো মন্দিরের গন্ধ। রাজীব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আজকের আমিষা যেন একটু আলাদা, একটু রহস্যময়। আস্তে আস্তে আমিষা এগিয়ে এলো রাজীবের দিকে। ওর চোখ দুটো লালচে, গভীর, চলনে এক রাজকীয়তা, এক গম্ভীর অধিকার, যেন ও আর সেই আগের চেনা আমিষা নেই। রাজীব সম্মোহিতের মতো ওর দিকে হাত বাড়ালো। আমিষা রাজীবের গলা জড়িয়ে ধরল। আমিষার ঠোঁট ছুঁয়ে গেল রাজীবের ঠোঁট। রাত ঘনিয়ে এলো। চাঁদের আলো বিছানায় ছায়া ফেলেছে। দুজনের শরীর একে অপরের মধ্যে জড়িয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজীব চোখ খুলে এক ঝলক দেখল আমিষার মুখ। অদ্ভুতভাবে পাল্টে গেছে সেটা। ওর চোখ রক্তবর্ণ এবং ঠোঁটে এক বিভীষিকাময় হাসি। মুহূর্তের জন্য রাজীব যেন অনুভব করল সে যে শরীরকে স্পর্শ করেছে তা আর মানুষের নয়, বরং এক আত্মা। আমাকে কখনো আর ছাড়বে না, ছাড়বে না, আমাকে কখনো ছাড়বে না। কিন্তু কণ্ঠটা যেন আছড়ে পড়ল রাজীবের মস্তিষ্কে। তুমি এখন আমার, আমার রাজা, আমার, আমার জুলিয়ান। গিজার আকাশ একদম পরিষ্কার, কিন্তু রাজীবের মনে এক অদ্ভুত আশঙ্কার কালো মেঘ বাসা বেঁধেছে। রাতের শারীরিক ঘনিষ্ঠতা, আমিষার পরিবর্তন আর সর্বোপরি সেই অদ্ভুত চোখের চাহনি স্বাভাবিক কোনোটাই না। আমিষা আজ ওর স্ত্রী, কিন্তু কয়েক বছর ধরেই ওরা একসাথে। এত এগ্রেসিভ তো আমিষা কখনো ছিল না, আর এমন আত্মমুগ্ধতা কোনোদিনই ছিল না মেয়েটার। পুরোপুরি সিম্পল একটা মেয়েও, আর এই বিষয়টাই মুগ্ধ করছিল রাজীবকে। তবে আমিষাকে কিছু বলতে পারল না রাজীব। সবকিছু গুলিয়ে যাচ্ছে দুম করে। আমিষাকে এখন স্ত্রী, প্রেমিকা কিছুই মনে হচ্ছে না, যেন রাজীবকে শিকার বানানোর খেলা খেলছে আমিষা। হঠাৎ রাজীবের চোখ পড়ে হোটেলের ঘরের ছোট আয়নায়। গোটা রুমে ঝলমল আলো সত্ত্বেও আয়না এক অন্ধকার ছায়ায় মোড়ানো। ও চুরুটে সুখ টান দিয়ে আর একবার তাকায়, কিন্তু আজকের আয়নাটা যেন আগের মতো নয়। আয়নার মধ্যে কিছু অস্বাভাবিক অনুভূতি যেন ওকে সংকেত দিচ্ছে, দেয়ার আর সামথিং ফিশি। একটু আগেই যখন রাজীব আমিষার সঙ্গে কথা বলছিল তখন সে বুঝতে পারছিল না কেন, কিন্তু আজ কিছু যেন ভীষণভাবে চেঞ্জ হতে চলেছে। আমিষা একটা আকাশি রঙের গাউন পরেছে। সে চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। চোখে মাস্কারা লাগাচ্ছেও। রাজীব দেখল স্পষ্ট একটা ছায়া আমিষার সাথে চিপকে আছে। রাজীব ছুটে এসে আয়নার দিকে তাকালো। এবার তার চোখে পড়ল এখানে সত্যি আমিষা নয়, তার পাশে আরো কেউ আছে। একটা ঝলক, এক পলক আমিষার শরীর থেকে বেরিয়ে ডানা ঝাপটে বেরিয়ে গেল যেন একটা অন্ধকার ছায়া। আয়নায় দেখতে দেখতেই হাসলো আমিষা। তুমি ভুল বুঝছো রাজীব। রাজীব কয়েক পা পিছিয়ে গেল। না না, এখানে আমিষা নেই। আমিষা তো এখন কারো হাতের পুতুল। কেউ যেন আমিষাকে পরিচালনা করছে। আমি সেই পুরনো শক্তি, সেই প্রাচীন রানী। রাজীবের ঠোঁট নড়ে উঠল। নেফারুতি। ও চিৎকার করতে চাইল, কিন্তু ওর গলা যেন সাথে সাথেই শুকিয়ে গেল। আয়নায় নেফারুতির প্রতিচ্ছবি ফুটে উঠল। তার চোখের রং
উজ্জ্বল লাল, মুখে নিষ্ঠুর হাসি, চুলের রং একদম কালো, পরনে সোনার আঁশযুক্ত পোশাক, চোখে টানা টানা কাজল। নেফারতি বলল, রাজীব বা জুলিয়ান যাই বলি, শোনো প্রিয়, আমি কোনোদিন মরিনি, শুধু ঘুমিয়েছিলাম। তোমার ভালোবাসা আমাকে জাগিয়ে তুলেছে, তাই আমি এখন ফিরে আসব এই আমিষার মাধ্যমে, ওর শরীরের মাধ্যমে। আমি ফিরবো আমার শত্রুদের শাস্তি দিতে, আর তাদের আত্মায় এক অদৃশ্য রাজত্ব প্রতিষ্ঠা করতে। তুমি আমাকে সাহায্য করবে রাজীব? তুমি 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 তোমার রাজা। রাজীব ছিটকে সরে গেল, কাঠের আলমারির সাথে ধাক্কাও খেল। ভালো মতোই জানে রাজীব, এই মুহূর্তে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক নয়। আর্কিওলজিস্ট হিসেবে এতদিনের কেরিয়ারে এই প্রথম এমন অভিজ্ঞতা ওর। কিন্তু ওর শরীর, মন সবকিছু যেন ধীরে ধীরে নেফারুদ্দিন নিজের দিকে টেনে নিচ্ছে। কিন্তু কেন আমিষাকেই ও বেছে নিল? রাজীব হাঁপিয়ে উঠল, মাথায় একটা গভীর দ্বন্দ্ব খেলা করছে। নেফারুতির হাসি এবার আরো তীব্র হয়ে উঠল। ও স্নেহ ভরা ও মায়াবী সুরে বলল, কারণ রাজীব, আমি ছিলাম, আছি আর থাকবো। আমার আধ্যাত্মিক শক্তি আমাকে ফিরিয়ে এনেছে। তুমি ভাবছিলে আমি কেবল একটা মমি। ভুল, ভীষণ একটা বড় ভুল। আমি এক শক্তিশালী আত্মা, যে মিশরে রাজ করতে জন্ম নিয়েছিলাম। তুমি যে নিজের চেনা নারীকে দেখছো, সেই দেহে আমি রাজত্ব করতে চাই। এইবার আমার সময় এসেছে আবির্ভাবের। পুরো মিশর আমার, শুধুই আমার। রাজীব দিশেহারা হয়ে উঠল। ও মাথায় হাত দিয়ে বলল, তুমি আমাকে প্ররোচিত করছো? ও ম্যাডাম, তুমি যেই হও না কেন, আমাকে বোকা বানানো সোজা নয়। আমার ভালোবাসা তুমি কখনোই ছিলে না। কেন আমিষার মধ্যে আসছো? একটি তীব্র দৃষ্টিতে রাজীবকে দেখতে দেখতে নেফারতি বলল, আমিষার তুমি, তোমাদের ভালোবাসা আমার এই দুনিয়ায় আসার সুচারু মাধ্যম হয়ে উঠেছে। তোমাকে যে কতটা আমি কামনা করি রাজীব, তা তুমি জানো না। প্রথমে আমি আমার শত্রুদের শাস্তি দেব, তারপর আমি তোমার সাথে পৃথিবী শাসন করব। রাজীবের গা শিউরে উঠল। অতি প্রাকৃতিক শক্তির বিনাশের চেষ্টা করবে কেমন করে ও? একে ঘুম পাড়িয়ে দেওয়া ছাড়া দুনিয়াকে রক্ষা করার আর কোনো উপায় নেই। এক অদ্ভুত অনুভূতি শীতলভাবে ছড়িয়ে পড়ল রাজীবের সারা শরীরে। কিন্তু ও তো সেই সিস্টেম জানে না যেটা দিয়ে আত্মাকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। তবে জানতে হবে, একে জাগিয়েছে রাজীব। ওর দায়িত্ব এখন এই বিপদ থেকে দুনিয়াকে রক্ষা করা। প্রতিরোধ করতে হবে নেফারুতির এই অদৃশ্য শক্তিকে। না হলে তো রাজীব নিজের ভালোবাসার মানুষকে হারাবেই, সেই সাথে সাজানো শহরটাও ধ্বংস হয়ে যাবে। সমস্ত কিছু ধ্বংস করে দেবে এই আত্মা। রাতের অন্ধকারে হোটেলের ঘর পুরোপুরি নিঃশব্দ। কিন্তু রাজীব বুঝতে পারছে না
কি করবে? হঠাৎ করেই চোখের সামনে দৃশ্য বদলে যায়। আয়নার দিকে তাকানোর সাথে সাথেই সে নিজেকে অন্য এক সময়ে অন্য এক পৃথিবীতে পায়। মিশরের একটি প্রাচীন সময়, 1000 বছর আগে। রাজীব যেন অদ্ভুত কালো পাথরের হল ঘরের সামনে দাঁড়িয়ে, বিশাল এক পাথরের চিতাবাঘের মূর্তি, তার চারপাশে কয়েকটি প্রাচীন মণ্ডিত মস্তক পুরোহিত যারা মন্ত্র পাঠ করছে। তাদের পরনে সাদা পোশাক। রাজীব দেখল নেফারতিকে। ওকে মমি বানিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। বিশাল পাথরের চৌকো টেবিলের উপর শোয়ানো আছে মেয়েটাকে। তার চারপাশে প্রাচীন মিশরীয় যন্ত্রপাতি। এক অবিশ্বাস্য অন্ধকার গুমোট পরিবেশ সেখানে। রাজীবের শরীর শিউরে ওঠে। রাজীব অসহায় অনুভব করে, নেফারতি তো বেঁচে, ওকে কেন মমি বানাচ্ছে? ওকে কি বাঁচানো যায় না? চোখের সামনে এক ভয়াবহ দৃশ্য ফুটে ওঠে। মমি বানানোর সেই প্রক্রিয়া। নেফারতির দেহকে পেঁচিয়ে দিল ওরা সাদা কাপড়ে, তারপর সোনালি কাপড়ে। কফিনে কাঠের ড্রামে করে কালো কালো গুবরে পোকার মতো মাংসভুক পোকা ছেড়ে দেওয়া হলো। তারপর সেখানে মমি রেখে কফিনের ডালাটা বন্ধ করে দেওয়া হলো। রাজীব দেখে পোকাগুলো কামড়ে কামড়ে খাচ্ছে জীবন্ত মেয়েটাকে। রক্ত চুইয়ে পড়ছে কফিন থেকে। রাজীব ঠকঠক করে কাঁপতে থাকে। মাংসের পোকাগুলো এবার এদিকে এগিয়ে আসছে। ওগুলো এবার রাজীবের গায়ে চড়তে শুরু করে দিয়েছে। রাজীব অস্থির হয়ে ওঠে, গা শিউরে ওঠে। শরীরের প্রতিটা কোণে অস্বাভাবিক অনুভূতি ছড়িয়ে পড়ে তার। শরীরে এমন এক অদৃশ্য শক্তি প্রবাহিত হচ্ছে। ও বেরিয়ে আসতে চাইছে ওই দুনিয়া থেকে, কিন্তু পারছে না, কিছুতেই না। ঘরের নিঃশব্দতা ভেঙে খান খান করে দিচ্ছে কাঁচের টুকরোর টিপটিপ শব্দ। রাজীব হতবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। আয়নার মধ্যে তার নিজের চেহারা নয়, ভেসে উঠেছে নেফারতির নিষ্ঠুর তীক্ষ্ণ হাসি। তার গলা থেকে এক অচেনা মন্ত্রের সুর বেরোচ্ছে, যেন পৃথিবীর সব আলো শুষে নিতে চাইছে। রাজীব ফ্ল্যাশব্যাকের মধ্যে আটকে গেছে। পোকাদের কামড়ে শরীর রক্তাক্ত। ওর আত্মা থেকে শরীর যেন 2 ভাগে বিভক্ত হয়ে যাবে যে কোনো মুহূর্তে। রাজীব মনে মনে ভাবে, সবকিছু শেষ হয়ে গেল, আর হয়তো ফেরা হবে না। ধ্বংস করে দেবে সবকিছু ওই পিশাচিনী। ভাবনার মধ্যেই হঠাৎ ফ্ল্যাশব্যাকের মধ্যেই ঘোলাটে ধোঁয়ার মধ্যে এক বৃদ্ধ পুরোহিতের আবছা ছবি ফুটে ওঠে। মণ্ডিত মস্তক, পরনের সাদা পোশাক আর জড়ানো শরীরের চামড়া। সেই পুরোহিত কাঁপা কাঁপা গলায় বলে, তুমি যদি মুক্তি চাও রাজা জুলিয়ান, খুঁজে নাও আমুনরার ছাপ। ওটাই একমাত্র চাবিকাঠি। সময় শেষ হয়ে আসছে। নেফারতিতির আত্মা যদি পুরোপুরি দখল নেয়, আর রক্ষা নেই। রাজীব মনে মনে ভাবল, অমনরা, সে তো মিশরের সূর্য দেবতা। জীবনের এবং মৃত্যুর ওপর যার দখল ছিল বলা হয়। দেরি না করে যাও যাও। আমুনরার প্রতীক, সেই পবিত্র ছাপ, একমাত্র সেটাই কিছু সময়ের জন্য নেফারতিতির আত্মাকে আবার ঘুম পাড়াতে পারবে। যাও। এদিকে বাস্তব জগতে আমিষা, বা বলা ভালো নেফারতি, ফিসফিস করে বলে, আমাকে আটকাতে পারবে না প্রিয়। তুমি আবারও আমাকে হারিয়েছ। এবার তোমার সমস্ত ভালোবাসা আমার হবে, আমার হবে, আমার হবে। তোমার আত্মাও হবে আমার, আমার। ঘরের বাতাস ভারী হয়ে এসেছে। পর্দা ফেটে ছিঁড়ে যাচ্ছে ধীরে ধীরে, যেন কোনো অদৃশ্য ছুরি দিয়ে কাটা হচ্ছে সিল্কের পর্দাকে। আমিষার শরীরে তার চামড়ার রং পাল্টাচ্ছে, চোখের মণি রক্তিম হয়ে উঠছে।
ওর চারপাশের আবহাওয়া বদলে যেতে শুরু করেছে। ঘরের মেঝে ফাটছে, আয়নার ফ্রেম ফেটে ছোট ছোট ছিদ্র তৈরি হচ্ছে, আর সেখান থেকে চুঁইয়ে পড়ছে কালো ঘিনঘিনে পোকা। একটা নয়, দুটো নয়, শত শত। মাটির উপরে পোকাগুলো নড়ছে, যেন কালো জ্যান্ত চাদর ছড়িয়ে পড়ছে চারিদিকে। ওদিকে রাজীব ফ্ল্যাশব্যাকের ভেতর দিয়ে বেরোতে পারছে না। রাজীব জানে এখন বা কখনোই নয়, ওকে খুঁজে বার করতে হবে আমুনরার প্রতীক, নচেত নেফারতির হাতে হারাতে হবে নিজের ভালোবাসা, নিজের পৃথিবী, চিরদিনের জন্য। ও আটকে আছে মিশরের ভয়াবহ মরুভূমিতে। চারিদিক থেকে ঘিরে আসছে পোকা আর সাপের জাল, তাপমাত্রা ভয়ঙ্কর, গলা শুকিয়ে কাঠ। রাজীবের হৃদয় তখন ভারী হয়ে উঠছে অপরাধ বোধে। সে কি আমিষাকে বাঁচাতে ব্যর্থ হবে? এদিকে নেফারতি আমিষা রুমের কেন্দ্রে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে বলছে, এখন থেকে এই পৃথিবী হবে আমার। তোমাদের ভালোবাসা, তোমাদের জীবন আমাকে উৎসর্গ করো, উৎসর্গ করো। রাজীব এখনো বুঝতে পারছে না কি করে আয়নার ওদিকে যাবেও। মিনিটে মিনিটে সময় ফুরিয়ে আসছে। রাজীবের আত্মা যদি এখনই ফ্ল্যাশব্যাক থেকে ফিরতে না পারে, তাহলে শুধু নিজের জীবন নয়, পুরো পৃথিবী নেফারতির দাসত্বে চলে যাবে। রাজীব পা দিয়ে আঘাত করে মরুভূমির বালিতে। হঠাৎ ওর পায়ের তলায় মাটি ধসতে শুরু করে। ও হুড়মুড় করে ঢুকে যায় একটা কবরের কাছে। এটা একটা পিরামিডের নিচের অংশ। রাজীব দেখে এটাই দ্বিতীয় খামেনের পিরামিড। সোনার আনুবিস ঝকঝক করছে সেখানে। রাজীব দেখল আনুবিসের গলায় পুরনো চাবির মতো প্রতীক। রাজীব এগিয়ে যায়। আরে, এটাই তো আমুনরার শিলমোহর। রাজীব ফিসফিস করে ওঠে, আমাকে ফিরে আসতেই হবে, আমিষার জন্য, আমাদের জন্য। রাজীব মরুভূমির সেই ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাকের ভেতর দাঁড়িয়ে। পিরামিডের ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি ওকে বের করে দিয়েছে যেন। ওর হাতে এখন আমুনরার শিলমোহর ঝকঝক করছে। চারিদিকে পোকা আর বিষাক্ত বালির ঝড় উঠেছে। হঠাৎই বালির মধ্যে নেফারতির মুখ ভেসে ওঠে। রাজীব, থামো! ওই প্রতীক তোমাকে শেষ করে দেবে। কিন্তু রাজীব আর থামার পাত্র নয়। ও হাতের আঙুল কামড়ে রক্ত বের করে ফেলে, আর সেই রক্ত দিয়ে আঁকে একটি পুরনো মিশরীয় প্রতিরক্ষার চিহ্ন। তার আঙুলে লেগে থাকা রক্ত মিশে যায় আমুনরার শিলমোহরের গায়ে। আশেপাশের পৃথিবী কাঁপতে থাকে। বালির ঝড় থেমে পোকাগুলো চিৎকার করতে করতে গলে যেতে থাকে। নেফারতির চিৎকার বালিতে মিশে যায়। একটা আলোক ছটা রাজীবের শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। ও বুঝতে পারে ওর আত্মা বাস্তবে ফিরে আসছে। নেফারতি জানে রাজীব ওকে আটকানোর আগে দখল করতে হবে দুনিয়া। তাই ও ওর সৈন্যদল নিয়ে লেগে গেছে ধ্বংসের খেলায়। কালো মেঘে ছেয়ে গেছে পুরো গিজা শহর। শহরের আকাশে সূর্যের আলো যেন চিরতরে হারিয়ে গিয়েছে। এক অদ্ভুত কুয়াশার ভেতর দিয়ে শহর এখন মৃত্যুপুরী। চারপাশের রাস্তায়, বাড়ির ছাদে, ফুটপাতের ফাটলে বড় বড় কালো পোকা ঝাঁক বেঁধে হামলা করছে মানুষের ওপর। তাদের ধারালো দাঁত দিয়ে ওরা কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে। ভয়ঙ্কর সেই দৃশ্য। শত শত মানুষ আতঙ্কে ছুটছে, দৌড়চ্ছে, চিৎকার করছে। কিন্তু কোনো রাস্তায় আর মুক্ত নয়। পোকাদের দল ছড়িয়ে পড়ছে সর্বত্র। শহরের কেন্দ্রস্থলে এক বিশাল ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে নেফারতি আর তার দল। নেফারতি আর আমিষার মধ্যে আর কোনো পার্থক্য নেই। সে পরে আছে সেই সোনালি মুকুট, সোনার জালের রেশমের পোশাক, হাতে আগুনের রাজদণ্ড। চোখ দুটো জ্বলছে লাল আগুনে। তার পেছনে সারি সারি কঙ্কালসার সৈন্য, মৃতদেহের উপর মমির কাপড় চড়ানো।
নিঃশব্দে হাঁটছে তার নির্দেশে। পোকাগুলো ওদের গায়ে উঠে বসছে, যেন এক অশুভ সৈন্যদল তৈরি হয়েছে পৃথিবী দখলের জন্য। নেফারুদির ঠোঁট থেকে বেরিয়ে এলো এক আদিম প্রাচীন মন্ত্র। আমি গাইন খাফ নেফার উজির হ্যাকরা সমস্ত জীবনের উপর আমার রাজত্ব ঘোষণা করছে। আকাশ গর্জে উঠল, মাটিতে ফাটল ধরল, শহরের চারিদিকে ভয়ঙ্কর ধ্বংস নেমে এলো। রাজীব দেখল ওর সামনে মৃত্যুর দেবতা আনুবিস দাঁড়িয়ে। নেফারুতি যখন ধ্বংসলীলা চালাচ্ছে, তখনই ওর সামনে এসে দাঁড়ালো রাজীব। নেফারুতি চমকে যায়, ওর চোখ লাল হয়ে ওঠে, রাগে চেঁচিয়ে ওঠে মিশরীয় রাজকুমারী। তুমি আমার সিংহাসন ভেঙে দিতে পারবে না। রাজীব এগিয়ে আসে, তার হাতের প্রতীক থেকে বার হতে থাকে সোনালি আলো। পোকাগুলো সেই আলোয় গলে যাচ্ছে, নেফারতির শক্তি কমে আসছে। রাজীব দেখে একবার আমিশার মুখ দেখা যাচ্ছে, একবার নেফারতির। এক শরীরে দুই রূপ। রাজীব এগিয়ে এসে এক হাতে প্রতীক সামনে ধরে আর এক হাত দিয়ে আমিশার হাত ধরে ফিসফিস করে রাজীব বলে, আমিশা, আমিশা ফিরে এসো, এটা তোমারও যুদ্ধ। ফিরে এসো আমিশা, ফিরে এসো। ভিতরের আমিশা তো বেঁচে, সে শুধু নেফারতির কবলে বন্দী। ওর চোখে ভেসে উঠে পুরনো কিছু স্মৃতি, ওর আর রাজীবের চার্চে বিয়ের মুহূর্তগুলো। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে ওর গাল বেয়ে। ধীরে ধীরে নেফারতি উবে যায় আকাশে, প্রেতগুলো হাওয়ায় মিলিয়ে যায়। রাজীব আমিশাকে কোলে তুলে নেয়। ওর দাঁড়ানোর শক্তি নেই। কয়েক পা সামনে এগিয়ে যায় রাজীব, কিন্তু আচমকায় আমিশার শরীর এত গরম হয়ে গেছে যে হাত দুটো দিয়ে ওকে ধরে রাখতে পারছে না রাজীব। যেন গরম লোহার মতো উষ্ণ আমিশা। রাজীব ওকে বাধ্য হয়ে নামিয়ে দেয় মাটিতে। ওর হাতে ফোসকা পড়ে গেছে এর মধ্যে। একটা মানুষ এতটা উষ্ণ হয় কি করে? আমিশার শরীরে আবার অধিকার নিয়েছে নেফারতি। নেফারতির মুখ বিকৃত হয়ে গেছে, আর চোখ দুটো আগুনের ভাটার মতো লাল। চারপাশে দ্রুত কুয়াশা ছড়িয়ে পড়তে শুরু করেছে আবার। রাজীব বুঝতে পারছে না এখনো কি করবে। মানুষ, সেনা সবই বিফল। অতিপ্রাকৃতিক শক্তির কাছে মাথা নত করতে সবাই বাধ্য এখন। আমিশার শরীরের ভেতর থেকে আধা দৈব নেফারতি বেরিয়ে এলো, যার পিঠে কালো পালকের টানা, কপালে সোনালি মুকুট, হাতে মিশরীয় রাজদণ্ড। আমি চিরন্তন, এই পৃথিবী আজ আমার হবে। হামেশা আমার হাতিয়ার। আর তুমি রাজীব, তুমি তুমি আমার রাজা হবে। রাজীবের আর কিছুই করার নেই, ও হেরে যাচ্ছে। তাও অন্তিমবার নিজের সমস্ত মনোবল দিয়ে আমিশার নাম ধরে চিৎকার করে উঠল রাজীব। আমিশা, আমার কথা শোনো, তুমি আমার জীবন, তুমি শুধু আমার। আলো ঝলকে উঠল, নেফারতির শরীর থেকে এক ঝলকে আগুন বেরিয়ে গেল। সেই আগুনের মাঝখানে আমিশার অবয়ব ফুটে উঠল। ওর চোখ বন্ধ, কাঁপছে ভয়ে। রাজীব ছুটে গেল আলোর ঢেউয়ের ভিতর দিয়ে। মন্ত্রের মতো হৃদয়ের গভীর থেকে ডাকতে লাগলো, আমিশা, ফিরে এসো। এক মুহূর্তের জন্য নেফারতির শক্তি কমে গেল। নেফারতি আর্তনাদ করে উঠল। তুমি ভুল করতে পারবে না। রাজীব এবার নিজের সমস্ত আত্মশক্তি দিয়ে
আমিষার দিকে হাত বাড়ালো। তার স্পর্শের সাথে সাথে এক বিশাল সাদা আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। নেফারতির টানা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। রাজীব বলল, আমি লড়াই করব আজ, জীবনে যাই হয়ে যাক। তবে আমিও অনেক মমি দেখেছি, তাদের দেবতা আনুবিস। আজ সে এসে লড়বে নেফারতির প্রেত বাহিনীর সাথে। রাজীব খুঁজে পেয়েছে নেফারতির দুর্বলতা। রক্তমাখা পাথরের রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজীব। নেফারতি ধ্বংসলীলা চালাচ্ছে। রাজীবের হাতে শুধু একটা পুরনো ভাঙা মিশরীয় আমুলেট, যা একমাত্র নেফারতির অভিশাপ ভাঙাতে পারে। রক্তের শপথ নিতে হবে। নেফারতি শহরের সব থেকে উঁচু ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। নেফারতি উন্মত্ত হাসিতে ফেটে পড়েছে তখন। তার চারপাশে ঝড়ের মতো ঘুরছে কালো পোকা আর মৃত সৈন্যরা। নেফারতির নির্দেশে কঙ্কাল সৈন্যরা আবার ছুটে গেল রাজীবের দিকে। রাজীব দৌড়ে আসে, ঝাঁপিয়ে পড়ে একটা পিশাচের উপর। কিন্তু সংখ্যায় তারা অগণিত। চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। বাতাসে পচা চামড়া আর পুরনো রক্তের গন্ধ। নীলাভ জ্যোৎস্নার নিচে ধ্বংসপ্রাপ্ত শহর। মাটির তল থেকে উঠে আসছে শত শত মমির প্রেত। ঘর্মাক্ত পচা কাপড়ে মোড়া চোখহীন সেই মৃত আত্মারা, যারা শুধু নেফারতির আদেশে চলে। রাজীবকে ঘিরে ধরেছে ওরা। ঠিক তখনই একটা বিকট শব্দ হল। মাটিতে পদচিহ্ন পড়ছে, কিন্তু তা ধ্বনিত হচ্ছে যেন ভূমিকম্পের মতো। আকাশ কালো, বাতাস হিম, আর সেই কুয়াশার বুক চিরে সামনে এসে দাঁড়ালো আনুবিস। তার মাথা শেয়ালের, চোখ দুটি অগ্নিস্নিগ্ধ, গায়ে গাঢ় কালো সব বস্ত্র, হাতে সোনা খচিত একটা প্রাচীন তক্তি, যেখানে লেখা জীবনের ওজন মাপার সংকেত। বুকে ঝুলছে স্কারাব তাবিজ, আর তার চারপাশে যেন সময় থেমে গেছে। আনুবিস নীরব, কিন্তু তার উপস্থিতি কাঁপিয়ে দেয় প্রেতদের হৃদয়হীন অস্তিত্ব। মমির প্রেতেরা একে একে পিছু হটছে। কেউ কাঁদছে, কেউ গলা ছেড়ে চিৎকার করে অদৃশ্য হচ্ছে। আর তখনই নেফারতি গর্জে ওঠে, নেফারতি ধেয়ে আসে আনুবিসের দিকে। কিন্তু আনুবিস মাত্র একবার হাতে থাকা তক্তি উল্টে ধরেন। হঠাৎই আকাশ ফেটে বেজে ওঠে মৃত্যুর সুর। আনুবিস গর্জে ওঠে, যার হৃদয়ে আলোর স্থান নেই, সে আত্মার ভার বহন করতে পারে না। এই আত্মা আমার রক্ষা, তাকে তুমি স্পর্শ করতে পারবে না। ফিরে যাও তোমার অভিশপ্ত জগতে। নেফারতি আর্তনাদ করে পিছু হটতে থাকে। বাতাসে তার রক্ত নোনা কান্নার ধ্বনি তৈরি হচ্ছে। রাজীব কানে হাত দিল, যেন মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। নেফারতি আমিষার শরীর ছেড়ে গিজার বাতাসে মিলিয়ে গেল। ততক্ষণে রাজীব চেতনা হারিয়ে ফেলেছে। আনুবিস অদৃশ্য হয়েছে। আমিষা কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ায়। সামনে রাজীব পড়ে। গিজা আনুবিসের প্রভাবে আবার আগের অবস্থায় ফিরে গেছে। সবকিছু একদম শান্ত, যেন কখনো কিছু হয়নি এখানে। আমিষা টলতে টলতে রাজীবের কাছে গেল। তারপর ওখানে অচেতন হয়ে পড়ে গেল। ওদের যখন জ্ঞান ফিরল, তখন ওরা হাসপাতালে।
ওদের টিম মেম্বার জানালো পিরামিড বালির নিচে চলে গেছে, প্রজেক্ট ক্লোজ করে দিয়েছে গভর্নমেন্ট। রাজীব আমিষাকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর না, ওরা সোজা ফিরে যাবে লন্ডনে। মমির খপ্পরে আর পড়বে না ওরা। লন্ডনে ফিরে এলো রাজীব আর আমিষা দিন চারেক পর। যে যার জগতে ওরা আবার ব্যস্ত হয়ে পড়ল। সবকিছু একদম স্বাভাবিক। ঘটনাটা দুঃস্বপ্নের মতো লাগছে এখন রাজীবের কাছে। কিন্তু হঠাৎ একদিন রাতে রাজীব অনুভব করল আমিষা ওকে ঘনিষ্ঠ মুহূর্তে জুলিয়ান বলে সম্বোধন করল। নামটা শুনেই পিঠ থেকে একটা শিরশিরানি নেমে গেল রাজীবের। তবে কি নেফারতি এখনো? আপনারা শুনলেন লেখিকা রিমা গোস্বামী দাসের কলমে আজকের বিশেষ নিবেদন নেফারতির নেকলেস। গল্পের নাট্য রূপান্তর করেছেন বর্ষা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অমিত সরকার। নেফারতি চরিত্রে কণ্ঠ দিয়েছেন দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। রাজীব ও জুলিয়ান চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি। আমিষা চরিত্রে ছিলেন সুচিস্মিতা দাস। সম্রাট চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ। আনুবিস চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌরভ সাহা। আলফার্ড ও হোসনি চরিত্রে ছিলেন সুজন ঘোষ। পুরোহিত চরিত্রে কণ্ঠ দিয়েছেন পার্থ মুখার্জি এবং পেয়াদা চরিত্রে ছিলেন নীল চক্রবর্তী। আবহ সম্পাদনায় তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ ভুঁই। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।